কিছু জানতে চাইবো না, কিন্তু তুই আমাকে কথা দেব আর কখনো মরার কথা ভাববি না। কখনো মরার কথা ভাববি না। আমাদের মুখের দিকে তাকিয়ে যে দাদা বৌদি সারাটা জীবন সন্তান না হওয়ার যন্ত্রটা ভুলে আছে, সেই দাদা বৌদির কথা মানুষ হয়ে বাজবে কেমন করে? আমি কোনো কথা নয় বোন, তুই একটু বিশ্রাম কর। বৌদি বলছিল ঘরে চাল ডাল বাড়ন তো, এদিকে সন্ধ্যা নেমে এসেছে। ওই মোড়ের দোকান থেকে এই সময় কিছু কেনাকাটা করে নিয়ে আসি। কেমন ছোট ছোট তোরা যতই আমাকে সান্ত্বনা দিতে চাস, আমার মনের ক্ষত তোরা কিছুতেই মেটাতে পারবি না রে ছোট। আমি জানি আমি স্বরূপের উপর যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না। কিন্তু তবু যদি স্বরূপ কোনোদিন আমার কাছে আসে, যদি তার দেখা পাই, আমি হাত জোড় করে তার পায়ে ধরে বলবো, আমায় ক্ষমা করো স্বরূপ, আমায় তুমি ক্ষমা করো, ক্ষমা করো। স্বরূপ তুমি? আমি যাকে তোর বলাৎকারের অভিযোগে তুই ছেলে পাঠিয়েছিলি, তাকে তুই আজ তোর চোখের সামনে দেখে প্রত্যেকার মতো আটকে উঠলি। তাই তুমি কি জেল থেকে ছাড়া পেয়ে এসছো? আমি তো জেল থেকে পালিয়ে এসেছি। কিন্তু পুলিশ যদি তোমাকে গ্রেফতার করতে আসে স্বরূপ? তুই তো আমার উপর বলাৎকারের অভিযোগ চাপিয়ে তুই আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস। কিন্তু তুইও জানিস, আমিও জানি আমি নির্দোষ। তারপরেও মিথ্যের অভিযোগে তুই আমাকে জেল খাটিয়েছিস। কিন্তু না, অপরাধ না করেও আমি বাধ্য নই। কিন্তু জেল খাটার আগে আজ তোকে আমি ভালো করে বুঝিয়ে দিয়ে দেবো। আমি তোকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। আমি তোকে বিয়ে করতে, কিন্তু কেন তুই আমার সাথে এইরকম ব্যবহার করলি? কেন তুই আমার ভালোবাসাকে? গতকাল রাতে স্বরূপ থানার নামে এক ফেরারি আসামি জেল থেকে পালিয়ে এসেছে এবং কিছু পাবলিকের রিপোর্ট সে নাকি কিছুক্ষণ আগে বাড়ির ভেতরে প্রবেশ করেছে। আরে বলুন, এখন কোথায়? না মানে কেউ আসেনি তো? আপনি যে এই সবে বললেন? না মানে আমার ভুল বলা হয়ে গেছে স্যার, কোনো ফেরারি আসামি এখানে আসেনি। আমার মনে হয় আপনি মিথ্যে কথা বলে আসামিকে প্রশ্রয় দিতে চাইছেন। আমি আপনার বাড়িটা না স্যার, আমার দাদা বাড়িতে না ফেরা পর্যন্ত আপনি আমাদের বাড়ি সার্চ করতে পারেন না। আমার দাদা রিপোর্টার বিপ্লব মুখার্জি। আপনি সেই স্বর্ণালী মুখার্জি? সেই আসামি স্বরূপ সান্যালটাকে? তাহলে দেখলেন তো স্যার, যদি সত্যি কোনো ফেরারি আসামি এখানে এসে থাকতো তাহলে আমি নিশ্চয়ই তাকে আপনার হাতে তুলে দিতাম। আমি সৎ এবং সত্যবাদী রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন। শুধুমাত্র আপনার কথাকে বিশ্বাস করে আজ আমি ফিরে চললাম। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। নমস্কার। সত্যবাদী রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন আজ মিথ্যের সাগরে জীবনের ভেলা ভাসিয়েছে স্যার। একদিন দুর্ভাগ্যের পাকে চক্রে পড়ে হয়তো তার জীবনের ভেলাই মিথ্যের সাগরে ডুবে যাবে স্যার, ডুবে যাবে। সাগর
মুঠো ভালোবাসা। স্বরূপ তার জীবনের সমস্ত যুদ্ধে পরাজয় স্বীকার করে সে চিরদিনের মতো এই আলোর জগৎ থেকে হারিয়ে যেতে চলল। স্বরূপকে তুমি ক্ষমা করো। কেন স্বরূপ, কেন? তোমার প্রতিশোধ তুমি নেবে না? প্রতিশোধ? স্বর্ণালীর প্রতিশোধ নিতে আমি এসেছিলাম তোমার সাথে অভিনয় করতে। হ্যাঁ হ্যাঁ স্বর্ণালী, সে অন্ধকার রাজ্যে তুমি আমাকে ছেড়ে ফেলে দিলে। সেখানে বাঁচতে গেলে আমাকে যে মিথ্যে ছলনার আশ্রয় নেওয়া ছাড়া আর তো কোনো পথ নেই স্বর্ণালী। কিন্তু আমার আহত বিবেক যে আজও নেই স্বপ্ন দেখে স্বর্ণালী। আমার অসহায় বিবেক এখনো আমায় বারবার চিৎকার করে ডাকে। তাই তো এই অসামাজিক অসৎ দুনিয়ায় বাঁচতে গেলে আমাকে যে অভিনয় করতেই হতো। আমি জোর করে তোমার মতো নারীদের সবকিছু হরণ করলেও আমি এই পাপের রাজত্বে আমি আজ বাঁচতে পারবো স্বর্ণালী। আমি আজ বাঁচতে পারবো। এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি কে তোমার, তুমি জানতে এ কথা তুমি যদি মানতে, কত যে তোমাকে এসেছি ভালো, তুমি যদি জানতে হৃদয় চিরে যদি দেখানো যেত আমি কে তোমার, তুমি জানতে কথা তুমি কত যে তোমাকে কথা তুমি আমি পারবো। আমি আমার বাঁচার ঠিক খুঁজে পাবো স্বর্ণালী। আমি ঠিক খুঁজে বিশ্বাস করো দাদা, একটা আদর্শ রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন আমার শিক্ষা দীক্ষাকে অপমান করে তুই অন্যায়কে প্রশ্রয় দিয়ে নিজেকে তো তোর বিবেকে বাঁচল না। তুমি বিশ্বাস করো আর ওই তোর ওই মুখে দিয়ে আমাকে দাদা বলে ডাকবি না। বল বল কেন তুই কেন 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 তুই এই কাজ করবি? কি হচ্ছে নাকি? তুমি এইভাবে মারছো কিসের জন্য? ছাড়ো ছাড়ো বলছি, ছেড়ে দাও। কি ছেড়ে দাও রাম, আমাকে ছেড়ে দাও। আজ ওকে আমি মেরে ফেলবো। না, তুমি কেমন মানুষ যে মেয়েটা দুঃখে লজ্জায় নিজে আধমরা হয়ে বেঁচে আছে, তুমি আর তাকে কি করে মারবে? ও একেবারে মরে গেলে আমি সব থেকে বেশি শান্তি পেতাম। চুপ করো, তুমি চুপ করো। আমি জানি তুমি অনেক দুঃখে যন্ত্রণায় কথাগুলো বলছো, কিন্তু তার থেকে যে অনেক দুঃখ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে মেয়েটা, তুমি
বললে তুমি? এত নিষ্ঠুর কথা তুমি বলতে পারলে? তোমার মনে আছে যখন আমার সন্তান হয়নি বলে আমি যখন ডুকরে ডুকরে কাঁদতাম, তখন তুমি মেয়েটাকে আমার কোলে দিয়ে বলেছিলে, রমা, ঈশ্বর আমাদের সন্তান দেননি তো কি হয়েছে, আজ থেকে এই স্বর্ণালী তোমার সন্তান, একেই আমরা সন্তানের মতো করে মানুষ করবো। সেই তুমি আজ তুমি ওর মৃত্যু কামনা চাইছো? ও যদি তোমার বোন না হয়ে সত্যি সত্যি তোমার মেয়ে হতো, তুমি কি পারতে তার মৃত্যু কামনা করতে? আমার কাছে সম্পর্কের চেয়ে সত্যের কদরটা অনেক বেশি। আজ যে কাজ করেছে তার লোকের হাত থেকে আমার বোন বলে ভাবতে আমার ঘৃণা করছে। স্বরূপ স্বরূপ সম্পূর্ণ নির্দোষ দাদা। সোনালি, স্বরূপ কোনো অন্যায় করেনি। স্বরূপকে আমি মিথ্যে অপরাধে জেলে পাঠাতে বাধ্য হয়েছি। কে তোকে বাধ্য করেছে সোনালি? পারবো না। বাধ্য করেছে? বল, আর কে বা তুমি সর্বনাশ করেছে? চুপ করে আছিস কেন? বল। পারবো না বৌদি, আমি যদি এই কথা বলে দিই তাহলে শুধু স্বরূপেরই সর্বনাশ হবে না, এই ফ্যামিলিটাও নষ্ট হয়ে যাবে বৌদি। এই ফ্যামিলিটা শেষ হয়ে যাবে, এই ফ্যামিলিটা নষ্ট হয়ে যাবে বৌদি। শুনে যা। আমরা কি করলাম? আমরা কি করলাম? সত্যি সত্যি একটা অপরাধ, নিরপরাধ ছেলেকে অপরাধী সাজিয়ে তাকে জেল কাটালাম। আমরা যে সমান অপরাধী। আমরা কি ভুল করেছি? ফুলের মতো নিষ্পাপ একটা ছেলেকে আমরা অকালে ছড়িয়ে দিয়েছি। দাদা, স্বরূপকে ভাবে আমি শেষ করে যেতে দেব না। আসল আসামিকে খুঁজে আমি স্বরূপকে ফিরিয়ে আনবো। তোমরা আমার খোকাকে দেখেছো? একদম ঘুমোতে চাইতো না। তাই তো ওদের মা দুজনকে বুকে জড়িয়ে ধরে ঠিক এই গানটাকে এই ওদের খুব পাড়াতে। কিন্তু শুধু এইটুকু মনে আছে, 20 বছর আগে আর ওরাও আমার বুক থেকে কোথায় হারিয়ে গেছে জানো বাবা। আমার বড় খোকা যদি বেঁচে থাকে না, তবে সে হয়তো ঠিক ঠিক তোমার মতনই হয়েছে। কারা তোমার খোকা? আর কেমন করেই বাহারিয়ে গেছে তোমার মর্মান্তিক কাহিনী বাবা। ছিল 22 বছর আগে এক 27শে ফাল্গুনে এক
আমি যখন আমাদের অতীতের সবল শিশায় মগ্ন, তখন হঠাৎ করে সমুদ্রের মধ্যে এসে হাজির হয় ওই ভুজঙ্গনাথ আর তার পার্শ্বচর ভুজঙ্গনাথ। শয়তানটা আমাকে ভয়ঙ্কর ভাবে মারধর করতে থাকে। আমার স্ত্রী বাধা দিতে গেলে জানোয়ারটা আমার স্ত্রীকে ধর্ষণ করে খুন করে। আর এই দুর্ঘটনার ভূমি পাকে কোথায় গিয়ে তুলিয়ে গেল আমার সোনা মানিক দুটো, তা আমি জানি না বাবা, আমি জানি না। তবে কি তুমি সেদিনের সেই আদর্শ সংসার সত্যবান আজ ভরে গেছে। সত্যবানের সত্য আর মাটিতে মুখ থুড়ে পড়েছে, আর আদর্শ টুকরে টুকরে কাটছে। যারা আদর্শ নিয়ে বেঁচে থাকতে চায় তাদের তো এই অবস্থায় হয় বাবা। কিন্তু তুমি সত্যবান রায়ের নামটা জানলে কি করে? কে বাবা তুমি? মনে করো আমি তোমার একটি স্নেহের কমল। মনে করো তোমার দুই হার অনুমানিকের মাঝে আমি একটা নতুন করে কুড়িয়ে পাবো নতুন সোনামণি। তোমার স্নেহা তুমি আমাকে একটু জায়গা করে দেবে বাবা। আমার পিতৃত্বের ভাব আমি কাউকে দেবো না। যখন আবার খোকরা এসে ফিরে এসে দেখবে বাবার পিতৃত্বের ভাব বুকেতে ভাব পচিয়ে দিয়েছে অন্য কেউ, তারা বড় দুঃখ পাবে। না না, আমার এই পিতৃত্বের ভাব আমি কাউকে দেবো না, কাউকে দেবো না। আমার উপর তুমি বিশ্বাস রাখো বাবা, আমার উপর তুমি বিশ্বাস রাখো। আমি তোমার শূন্য হৃদয় ভরিয়ে দিতে তোমার সেই দুই সন্তানকে তোমার বুকে ফিরিয়ে দেব বাবা, তোমার বুকে ফিরিয়ে দেব। শক্তিমান দাঁড়াও। তুমি কেউই পাগলা বাবা, আর কেনই বা তুমি তার পেছনে ওরকম মরিচকের মতো ছুটে বেড়াচ্ছ? ওর যে সব কিছু হারিয়ে গেছে ফুলবাড়ি, শয়তান ভুজঙ্গনাথ ওর সুখ শান্তি পরিবার সব কিছু কেড়ে নিয়ে ওকে আজ পথের ভিখারি বানিয়েছে। তাই তো ওই সব পহারা ভিখারি স্নেহাতুর বুকে আমি একটু স্নেহের প্রলেপ দিতে এসেছিলাম। শক্তিমান, কিন্তু শক্তিমানের এই অভিশপ্ত জীবন আজ রহস্যের গাঢ় অন্ধকারে ঢেকেছিল। তাই তো এতদিন সে অন্ধের মতো খুঁজে বেরিয়েছে আমার জীবনের প্রধান শত্রুদের। কিন্তু আজ তার জীবন খাতার প্রতিটা পরিষ্কার হয়ে গেছে। তাই তো শক্তিমান আজ উল্কার মতো ছুটে যাচ্ছে সেই ভুজঙ্গনাথের মোকাবিলা। আমি তোমার সেই জয় যাত্রার সঙ্গিনী হয়ে আমি তোমার পাশে থাকতে চাই শক্তিমান। ফুলবাড়ি তুমি না, ফুলবাড়ি নয়, আজ থেকে আমাকে তুমি শুধু ঝিমলি ঝিমলি বলে ডাকবে। শুধু ঝিমলি? হ্যাঁ, আমি ঝিমলি। সেদিন তুমি ওই শেরখানের হাত থেকে তুমি আমার সম্মান বাঁচিয়েছ। সেরপর থেকে আমি আমার জীবনের সুখ আনন্দ হাসি কান্না সব আমি তোমার চরণে উৎসর্গ করেছি শক্তিমান। ভুল করেছো ঝিমলি, তুমি ভুল করেছো। শক্তিমানের চলার পথ বড়ই দুর্গম। মৃত্যুতে কখন কোথায় বেঁধে বসে আছে ঠিক। শক্তিমানের পাশে থাকলে তোমার জীবন সংসারে হতে পারে। হোক শক্তিমান হোক, তবু আমি ভাববো যে তোমার মতো দেবতার সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করার জন্য আমার এই নগণ্য জীবন যদি শেষ হয়ে যায়, তাই হোক, তোমার চরণে আমাকে আশ্রয় দাও।
এমন একজন রিপোর্টারের বোন হয়ে আমার ভীরু কাকুর ধন কি করে? স্যার, আপনি তো বড় বড় সাহিত্যিকদের মতো কথা বলছেন স্যার, কিন্তু বলতে পারেন স্যার এই সভ্য সমাজে কেন একটা মেয়ের জন্য রক্ষা নিরাপত্তা নেই? সেখানে বেঁচে থেকে কি লাভ? বলতে পারেন স্যার, যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাবো সবাই বিদ্রোহের আগুন তুলে বলবে ওই যায় ধর্ষিতা মেয়েটা, তখন কি আমার মনে হবে না যে আমার মরে যাওয়াই ভালো ছিল? স্যার, কেউ তো আসবে না, কেউ তো এগিয়ে আসবে না আমার এই হাত দুটো ধরে তার ভালোবাসার বাসর সাজাতে। কেউ তো দেবে না তার ভালোবাসার মনের মণিকোঠায় একটু নিরাপদ আশ্রয়। স্যার, আমি যদি তোমাকে আশ্রয় দিই? স্যার আপনি? হ্যাঁ, আমি তোমাকে আমার স্ত্রীর যোগ্য মর্যাদা দিতে, স্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে যেতে আজ থেকে আমি তোমার হাত করলাম। আরে হাতটা খুব সুন্দর যাতে ফসকে না যেতে পারে। আমি তোমাকে এখন ছাড়বো না। না স্যার, না, তো ভাই আপনি ওকে যেতে দিন। ও কোনো অপরাধ করেনি, ও আজ শুধু পরিস্থিতির শিকার। হ্যাঁ স্যার। অপরাধ জানিল না কি তার অপরাধ বিচার হইয়া গেল। অথচ আমি এক বিচারের সাজা প্রাপ্ত আসামি। কিন্তু এখানে কেন এসেছো? আমি আমার হারিয়ে যাওয়া অতীতটাকে খুঁজতে এসেছিলাম স্যার, কিন্তু এসে কি দেখলাম না আমার অতীত আজ বর্তমানের সাথী হয়ে এক সুন্দর ঘর বাঁধার আর আমাকে স্বরূপে তুমি কি বলছো? এসব তুমি কি বলছো? আজ তোমার পরিচয় যাই হোক, একদিন তো তুমি ছিলে না স্যার। ভদ্র সন্তান বলে আমাকে আর বিদ্রুপ করবেন না। আমি তো সালা একটা মাতাল, লম্পট, এক কুখ্যাত সমাজ বিরোধী। না স্বরূপ, না, আমি জানি তোমার কোনো দোষ নেই, তুমি অপরাধী নও স্বরূপ। আপনি ভুল জেনেছেন মেমসা। স্বরূপ, আপনি ভুল জেনেছেন। আমি সালা এক নম্বর লম্পট। স্যার, মেমসা বড্ড ভালো মানুষ। অমন একটা ভালো মানুষকে জীবন সঙ্গী রূপে পেতে আপনি ভীষণ ভীষণ সুখী হবেন স্যার। কিন্তু তুমি আমি আমার জীবন যন্ত্রণার জ্বালা মেটাতে এই কারণ সুধাকে আজ আমি আমার কাছে টেনে নেব। আমার এই ক্লান্ত অবসান্ত মনকে সান্ত্বনা দিতে আমি বলবো মেরা জীবন তবে কি বিপ্লব মুখার্জি জেনে ফেলেছে সেদিনকার সেই খলনায়ক এই ভুজঙ্গনা? এই খবরটা কিছুতেই লিক করতে দেওয়া যাবে না। সামনে ইলেকশন,
কেসটা সামনে আসে তাহলে পার্টি আমাকে সাসপেন্ড আমি ভুজঙ্গ তবে আমি গোপ্র কেউটের মতো ছবল মারি না আজ তো গিলে খাই তুই এমন হন্তদন্ত হয়ে ছুটে এলি কেন? खबर अच्छे मालिक 22 साल पहले जो पुलिस ऑफिसर को खून करिएছিলাম पुलिस ऑफिसर अभी तक जिंदा আছে पुलिस ऑफिसर के साथ अचानक शेर खान को मुलाकात हो गई थी और शेर खान जो थी असली पुलिस चलते हम दोनों এখানে যদি তার মুলাকাত হয়ে যায় তাতে আমাদের বাকি যায় আর যেখানে সাথে তার সম্ভব হয়ে বাকি মালিক আর একজন অফিসের কানে কথা গোপন করে পালিয়ে গেছি কিন্তু আজ তোকে আমি ছাড়বো না বল কে और हमें कुछ भी छुपावे ना वो शेर खान मेरा अपना बेटा ना আছে তাহলে কে ওই शेर खान पुलिस ऑफिसर का छोटा लड़का हाँ मालिक उस दिन वो छोटा लड़का को हमें खत्म करते पारी ना मालिक उसको हमें अपना बेटा को परिचय दिए पाल पोस करके बड़ा उसको मुझे आज करने दीजिए একজন বেঁচে থাকবে আমাদের বিপদে পারবে अल्लाह कसम बाप बेटा दोनों को बिल्कुल खत्म करिए दिले রহমানটা আবার একটা টেনশন আমার বাড়ি দিয়ে গেল ও যে দুধ গোলা দিয়ে যে কালটা পুষেছে সে আবার আমাকেই বলে মারবে না তো চিন্তা করবেন না স্যার চিন্তা করবেন না আমি একেবারে ওই ঝাড় ফুঁক দিয়ে ওই আপনার বিষ থুড়ি না মানে ওই সাপের বিষ একেবারে নামিয়ে দেব তাহলে খানার ডিউটি ছেড়ে এখানে কি ভোজাগিরি করতে এসেছো নাকি না স্যার না আমি এসেছি ওই শক্তিমানকে ধরতে বলি শক্তিমান কি ওই তোমার ওই ঘোড়া না হেলেছে তাকে মন্তব্য বস করে ধরে নিয়ে চলে যাবে আরে স্যার হেলে আর কেলে তো আমার কাছে একেবারে পাচ্ছা আমি ওই আস্ত অজগরকে মানে বলছিলাম স্যার একটা গোপন কথা আছে স্যার শুনেছি নাকি আজ নাকি শক্তিমান ওই ছদ্মবেশে আপনার ঘরে অতিথি হয়ে আসছে স্যার আরে ওই সেই জন্যই তো আপনার এখানে আসা স্যার আরে বড়বাবু বলেছেন আমি যদি একেবারে ওই শক্তিমানকে ধরতে পারি তাহলে বড়বাবু আমাকে একেবারে ওই ছোট হাবিলদার থেকে বড় হাবিলদারে প্রমোশন করবে আরে এই জন্যই তো আপনার এখানে আসা স্যার তোমরা যেটা জেনেছো সম্পূর্ণ ভুল শক্তিমান আজ বিদেশ থেকে আমার বাড়িতে আসছে আমারই বিজনেস পার্টনার মিস্টার মাইকেল আপনার এখানে আসার কথা ছিল দুদিন লেট হওয়ার কারণ
बात अपना के जीते हुए मेरी श्री 5 करोड़ रुपया। दिखा दे जरूर दिखा दे क्यों ना दिखा अरे आप तीनों हमारे दिखा दिखा उसका बाद हम जब तक नहीं दिखा আমি এখনই আপনার জন্য টাকা নিয়ে আসছি। তখন থেকে বলছে রুই মাছ নয় রুই ডাল নয় আরে হারাদন রুই আমাকে পছন্দ তাহলে রুই মাছ কেন আমাকে ওই শুটকি মাছ বললো আমার জন্য আপত্তি নেই।
শিখে নাও, নইলে তোমাকে আমি জুতো পেটা করবো। আমার এই বয়সে জুতো পেটা খেলে তো এই মুর্শিদার অপমান হবে, তাহলে তো আমার প্রমোশনটাই আটকে যাবে। বাবা, তার থেকে চলে যাওয়াই ভালো। আমার 5 কোটি টাকা একেবারে জলে চলে গেল। এখন যে আমি কি করি? কেন, কি হয়েছে? কি আবার হবে? ওই ইডিয়েটের মতন ওই বিপ্লব মুখার্জি ধর্ষিতার বোনটাকে ছোটটা বিয়ে করেছে। কাঞ্চন আমাকে না জানিয়ে বিয়ে করে? সরি দাদা, তোমাকে জানাবার মতো সময় বা পরিস্থিতি কোনোটাই আমার ছিল না। বাধ্য হয়ে আমি তোমাকে না জানিয়ে আমি বেশ করেছি, কিন্তু একটা নোংরা মেয়ে কখনো এই বাড়ির বইয়ের মর্যাদা পাবে না। যা, ওকে নিয়ে তুই এক্ষুনি এখান থেকে চলে যা। যেটা আরে এই গো, তুই কি বলছিস? কাঞ্চন আমাদের না জানিয়ে বিয়ে করে হয়তো অন্যায় করেছে। তুই একটা ধর্ষিতা মেয়ে, মানে আমাদের এই সমাজে যাকে অরুণগিরি বলে, তাকে কাঞ্চন বিয়ে করে গিয়ে মহানবতার অনুরোধ দেখিয়েছে, তাকে ওকে আমার ভাই বলে ভাবতে গর্ববোধ হচ্ছে। তুমি আমাদের মেনে নেবে দাদা? আরে মেনে নেবো ঘিরে ওদের সামনে বরণ করে ঘরে এটা আমার আমি যা বলবো ঠিক আছে দাদা, সেটা ঠিক আছে। আরে বাবা, তুমি যখন বলছো তখন ছোটার বউকে আমি বৌদি বলে মেনে নেবো। বলি ওখানে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে, গুরুজনদের প্রণাম করবে না। এসো প্রণাম করো। আমি ভুজঙ্গ মানে কপ্তব্যের মতো ছবল মারি না, অজগরের মতো আস্ত তাই। আমাদের কথা একটিবারও তোর মনে হলো না? বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় একটিবারও তোর মনে হলো না দাদা বৌদির কথা? ওরা যে তোকে ছেড়ে কেমন করে বাঁচবে? ওরা যে তোকে নিজের সন্তানের চেয়ে বেশি কিছু মনে করে। না, ভাববো না, কিচ্ছু ভাববো না, যে আমাদের কথা ভাবে না। বৌদি, তার জন্য আমরা কেন ভাবতে যাবো? বৌদি, তোমাকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি ঠাকুরপো, যে বাড়িতে নেই তার কথা তুমি একদম উচ্চারণ করবে না। আমার মুখের দিকে তাকিয়ে একবার কথাটা বলো তো বৌদি। ঠাকুরপো, আমি একবার ভালো করে যাচাই করে নি এই নিষ্ঠুর হওয়ার অভিনয়টা তুমি ঠিকঠাক করতে পারছো কিনা। ঠাকুরপো, আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। সবার সামনে নিজেকে কঠিন করে রাখার যতই চেষ্টা করো না কেন,
খুঁজে পেয়েছো? মেয়েটা কোথায় বলো? কতদিন থেকে আমি এক দেখিনি। বলো না, বলো না স্বর্ণালী খোঁজ পেয়েছো? স্বর্ণাকে তুমি সঙ্গে করে নিয়ে এসেছো? স্বর্ণালী আসেনি রবা। আসেনি মানে? ও, রোজকার মতো তুমিও আজ এসে আমাকে বলবে যে আমি তার কোনো খোঁজ পাইনি, তাই তো? যে মেয়েটাকে পাওয়া যায়নি আর পাওয়া যায়নি এই কথা ছাড়া তুমি আর আমাকে কিছু বলতে পারো না, তাই না? তাহলে কি মেয়েটা হাওয়ায় মিশে গেল? জানি না রবা, আমি জানি না। আজ আমি পুরো অসহায়। কিসের অসহায়? তুমি কিসের অসহায়? তুমি তো একটা নাম করা সাংবাদিক, তুমি এত লোকের খবর জোগাড় করতে পারো, নিজের বোনটা কোথায় গেছে খবরটা জোগাড় করতে পারো না। আমি পাচ্ছি না রবা, আমি পাচ্ছি না। আমি রোজ সকাল থেকে রাত্রি বহু জায়গায় আমি মেয়েটাকে খুঁজেছি। বহু মানুষকে আমি সন্তানের ছবিটা দেখিয়েছি। করে বাড়ি ছেড়ে চলে কেউ আমার বলিকে দেখেছে। বলুন না দাদা ভাই, বলুন না কেউ তোমার কথার উত্তর দিতে পারলো না, তাই না? শেষ নিরুপায় হয়ে গঙ্গার মুখে হসপিটালের মর্গে কি আমি কুটে দেখেছি। অতভাগিনী অভিমান করে ওই মর্গের ঘরে শুয়ে আছে। চুপ করো, চুপ করো, তুমি চুপ করো, তুমি আমার কথাটা উচ্চারণ করো না, চুপ করো। চমৎকার অভিনয় ভাই। নিজের পাগলি বোনটাকে কৌশলে আমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়েছে আর বইয়ের কাছে এসে মোড়া কান্না কাঁদতে। তার মানে কি সব বাজে কথা। হয় না শক্তিমান, কেন হয় না? আমি যে তোমায় নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি শক্তিমান। আমার মতো জায়গা বলেন ঘর বাঁধার স্বপ্ন মানায় না। কেন শক্তিমান? আমার জীবন খাতায় যে প্রেম ভালোবাসা সেখানে আছে শুধু মৃত্যু। যে কোনো সময় মৃত্যু আমাকে ছিনিয়ে নেবে। তাই তো ভালোবাসার মার কাছে বলেছিলাম আর ঘর বাঁধার স্বপ্নটা একটা আমার কাছে একটা অবাস্তব। শক্তিমান, সেই রূপকথার রাজকুমার হয়ে তুমি তুমি আমার শূন্য হৃদয়টা ভরিয়ে দিতে পারবে না শক্তিমান? শক্তিমান, শক্তিমান, আমি যদি জীবনের একটা দিনও তোমার হাতে আমি আমার শীতের সিঁদুর পড়তে পারি, সেদিনই হবে আমার নারী জীবনের সার্থকতা। শক্তিমান, তুমি আমাকে তোমার চরণে স্থান দাও শক্তিমান, তোমার চরণে স্থান দাও। আমার জীবনের রণক্ষেত্রে বিজয় নিশান উঠবে। যেদিন এই অন্ধকার সমাজের সবটুকু কালো সরিয়ে দিয়ে আমি একটা সত্যিকারের সভ্য সমাজ গড়ে তুলতে পারবো, সেই দিন আমি তোমাকে জানাবো আমার জীবনের সুস্বাদ। আমি নির্ভয়
কাঞ্চন না আমাকে অ্যারেস্ট করতে পুলিশ ফোর্স নিয়ে এদিকে এগিয়ে। সে কি সে কথা তুমি কেন করে জানলে? আর আর তুমি কে? আমি মিথ্যার যুবকাষ্টে বলি হওয়া এক অসহায় যুবক, যাকে বাস্তবের কঠিন পাথরে আঘাত ঠক্কর খেতে খেতে আমি ভ্রান্ত পথিকের মতো ছুটে বেড়াচ্ছিলাম। তখন এই শক্তিমান আমাকে ভাইয়ের মতো কাছে বাঁচার পথ তুমি শীঘ্রই এখান থেকে চলে যাও, পুলিশ হয়তো তুমি অ্যারেস্ট করবে। শক্তিমানকে অ্যারেস্ট করার মতো পুলিশ এখনো এদেশে জন্মায়নি। আমার জন্য তোমরা ভেবো না, আমি তোমার ভেতরের ঘরে আত্মগোপন করতে বিপদ বুঝলে আমি যে কোনো উপায়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাবো। তা দুজনে সাবধানে। এখন কি হবে স্বরূপ? এখন কি হবে? পুলিশ যদি সত্যি সত্যি শক্তিমানের খবর পেয়ে যায়, যদি তোকে সত্যি সত্যি ধরে নেয়, তাহলে কি হবে স্বরূপ? আমরা কিছুতেই পুলিশের হাতে ধরা দেবো না। শোনো দিদি, পুলিশের সাথে আমরা একটা মিথ্যে নাটক করব। মিথ্যে নাটক? হ্যাঁ, মিথ্যে নাটক। মনে করো তোমার আমি ছোট ভাই, আর সেই মিথ্যে নাটক সাজাতে আমি নিজের অজান্তে যদি তোমার কোনো অপরাধ করে থাকি, তাহলে নিজের ভাই মনে করে তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার কথা তুমি কিছুই বুঝতে পারছি না ভাই। এখন এসব বলার সময় নেই। মনে করো আমি একটা লম্পট মাতাল, তোমার সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করতে আমি তোমাকে বিরক্ত করতে এসেছিলাম। কিন্তু দাদু তো তোমাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে স্বরূপ। পুলিশ অ্যারেস্ট করলেও শক্তিমানকে তো আমরা বাঁচাতে পারবো না। সময় নেই, ওই কিছু পুলিশ আসছে। আগাম মাল্য নিয়ে আমার সাথে এখন তারা করছো। টাকা ফেরত দিবি তো দে, নাহলে পাশের ঘরে চল। একেবারে সুদে আসলে সব শোধ তুলে নেবে। দেখুন স্যার, ভর্তি করতে দেবে বলে 100টা টাকা নিয়ে এখন বেমালুম ভুলে গেছে। উনি যা বলছেন সব মিথ্যে। তুমি না ছিল একজন এত অধঃপতন তোমার। তুমি একদিন ছিলে ভদ্রলোক। আপনাদের এই সভ্য সমাজে তো আমার নামের পাশ থেকে ওই ভদ্র সভ্য শব্দটাকেই মুছে দিয়েছে। বিনা অপরাধে আমার জেল হয়ে গেল। ছেলের দমবন্ধ পরিবেশে আমি দিন রাত এক করে কাটিয়েছি, কিন্তু জেল থেকে পালিয়ে এলাম। তারপর একদিন খবরের কাগজে বেরোলো স্বর্ণালী মুখার্জি বলাৎকারের অপরাধে এই আসল অপরাধী স্বরূপ নয়, অন্য কেউ। অথচ আপনাদের এই সভ্য সমাজ একজনও প্রতিবাদ করলো না। কেন অপরাধ না করেও আমাকে জেল খাটতে হলো? কেন নির্দোষ হয়েও আমি সারা জেলের সাজা কেটে আসলাম? শুনলি তো আমি নাকি ভদ্রলোক, তাই এবারের মতো 100 টাকা আমি মকুব করে দিলাম। বিষাক্ত সমাজের শিকার হয়ে এরাই সমাজকে আরো বিষাক্ত করে তুলেছে। শক্তিমান এদেরই একজন। শক্তিমান? বলো
কোথায় লুকিয়ে আছে শক্তিমান? কিন্তু আমি কেমন করে জানবো? আমি তো তাকে কখনো চোখেই দেখিনি। চালাকি করার চেষ্টা করো না। আমি সিআইডি মারফত সংবাদ পেয়েছি শক্তিমান কিছুক্ষণ আগে তোমার বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। আপনি ভুল সংবাদ পেয়েছেন। না, ভুল নয়। আমি জানি তোমাদের মতো অসহায় নারীদের কাছে শক্তিমান হলো ভক্তের ভগবান। শক্তিমানকে আমিও শ্রদ্ধা করি। তাই বলে আইনের রক্ষক হয়ে আইন লঙ্ঘনকারীকে আমি ক্ষমা করতে পারি না। তাই বলছি শক্তিমানকে আমার হাতে তুলে দিয়ে আইনের সহায়তা করো। কিন্তু আমি তো আপনাকে বলছি যে শক্তিমান বলে আমার বাড়িতে কেউ নেই। ঠিক আছে, ঘর সাজ করলে দেখা যাবে। ঘরের ভেতরটা আর এক পাও এগোবেন না। আর যদি আপনি এক পাও এগান তাহলে কিন্তু আমি লোক ডাকবো। আমি চিৎকার করে সবাইকে বলবো যে পুলিশ পালিয়ে আমার ঘরে ঢুকে আমাকে বেইজ্জত করছে। হ্যাঁ, তোমার দেওয়া মিথ্যা কলঙ্ক আমার কর্তব্যের পথ করতে পারবে না। বোন, শক্তিমান যেখানে লুকিয়ে থাকো আমি তাকে খুঁজে বের করবো। স্যার, আপনি এখানে ঘরের ভিতরে আপনি কি করছিলেন? আমার সুন্দর প্ল্যানটাকে দিলে তো ফেসতে। তার মানে শক্তিমান এখানে আসবে জানতে পেরে তাকে ধরার জন্য সেই সাত সকাল থেকে ওই ঘরের মধ্যে ঢুকে সারা ইঁদুরের কামড় খেয়ে খাটে তলায় লুকিয়েছে। আর তুমি দিলে সেই সব কিছু আমি দিলাম। হ্যাঁ, তুমি তো গট গট করে এখানে ঢুকলে আর সেই হারামজাদা সব জানলা বলে পালাতে চাই। আমিও বেশ চাপতে ধরেছিলাম তার ঠ্যাংটাকে, কিন্তু হারামিটা আমাকে মেরে পালিয়ে। কোন দিকে গেছে স্যার? কোন দিকে গেছে? আরে দিক তো মাত্র চারটে। তাহলে বলুন না কোন দিকে গেছে? আরে তুমি খুঁজে নাও চারটে দিকের মধ্যে যেখানে একটা দিকে গেছে। যাও যাও, গিয়ে শক্তিমানকে ধরো। ঠিক আছে, আমি আগে যাচ্ছি স্যার। আপনি আমার বাড়িতে ঢুকেছিলেন কেন? কিন্তু আপনি আমার বাড়িতে ঢুকেছিলেন কেন? বলবো না। আপনার কি লজ্জা বলে কিচ্ছু নেই? শক্তিমানের সঙ্গে তোমার সব দেখে ফেলেছি আর সব কিছু শুনেও ফেলেছি। তাই তো শক্তিমানকে আমি নিজের হাতে গুলি করে মারবো। তারপর তোমাকে আমি কি করবেন? হ্যাঁ, কি করবেন? আমাকে নিয়ে কি করবেন? বলবো না। আমি পাগল নই, বিশ্বাস করো, আমি তোমাদের মতোই সুস্থ মানুষ। আমি পাগল নই। তাহলে ছোট ছোট আপনাকে ছোড়া খাওয়াতে গিয়ে তোমার আঙুলে কামড় দিয়েছিল বলে তার ঘাটটাকে মুটকে বেঁধে দিলে কেন? কে বলছে কথা? আমি নিজের চোখে দেখেছি। না, তুমি মিথ্যে কথা বলছো। মিথ্যে নয়। এই তো দেখলাম কিছুক্ষণ আগে তুমি ওই খাঁচা থেকে টিয়া পাখিটাকে বার করলে আর তার ঘাটটাকে মুটকে দিলে। সে ছটপট করতে করতে মারা গেল। তারপর তুমি তাকে ডাস্টবিনে ফেলে দিয়ে তুমি এখানে ছুটে পালিয়ে এলে। কেন মিথ্যে নাটক করে আমাকে পাগল বানানোর চেষ্টা করছো তোমরা? কেন? আমি পাগল করে দেবে, ওই পাগলি বউটা আমাদের সকলকে পাগল করে দেবে। কি হচ্ছে দাদা শোনা? কি হচ্ছে? আরে দেখ না সেটা, আমি পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে বাগানে গিয়ে দেখি বাগানের সমস্ত গাছের ফুলগুলো ছিঁড়ে মাটিতে পড়ে আছে। মালিককে জিজ্ঞাসা করতে বললো বৌমাই নাকি ফুলগুলোকে সব ছিঁড়ে দেয়। না, আমি কোনো ফুল চিনিনি। আমি বাগানের কোনো ফুল চিনিনি, বিশ্বাস করুন। আমি আপনাদের কেমন করে বোঝাই যে আমি ফুল চিনিনি? আমার মনে কেউ বাগানের ফুলগুলো ছিঁড়ে ফেলে আমার নামে দোষ দিচ্ছে। তুমি তাহলে কি
কাঞ্চনের ছাদের টিয়া পাখিটাও মরে গেল। কাঞ্চনের সাথে টিয়া পাখিটাও মরে গেল। আমি কি করে বোঝাই সব? আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। ঈশ্বর জানেন আমি নির্দোষ, আমি সম্পূর্ণ নির্দোষ। বিশ্বাস করুন। তাহলে কে ওই ফুলগুলো ছিল? আমি জানি না, জানি না, আমি জানি না। বিশ্বাস করুন। জানো তুমি কিন্তু সব জানো। জানি না আমি কি জানি না। ঠিক আছে আমার দাদা এলে তোমার দাদা তাড়াতাড়ি এদিকে আয়। বলছে না একটা অপরাধ নিরোধ মানসিকতা সরকারি যে ভুল ছিনতে পারে তার কোনো অপরাধ করতে হাত কাঁপে না। তুমি বিশ্বাস করো আমি এসব কিচ্ছু করিনি। তোমার বাগানের ফুল আমি ছিঁড়িনি। এরা মিথ্যে বাণী আমার নামে বলছে। আমি কিচ্ছু করিনি। কে বলেছে সব কথা? এই তো আমি দেখে এলাম। আমি তো এই মাত্র দেখে এলাম বাগানের ফলগুলো তো একটা অক্ষতই আছে। তবে যে দাদা শোনা বললেন আমি নাকি ফুলগুলো সব ছিঁড়ে মাটিতে ফেলে দিয়েছি। কি মুশকিল! আমি আবার এসব কথা কখন আমি আবার এসব কথা কখন বললাম? আমি বাগানের দিকেই যাই। আজ দুদিন হলো আমি বাগানের দিকেই যাইনি। তা আমি ফুলের খবর জানবো কি করে? হ্যাঁ, আরে সেটা কি দাদা শোনা? তুই তো আছিস। আমি বৌমাকে আমি বৌমাকে এইসব কথা বলেছি। ওই আমি তো সব কিছু শুনিনি। কি বলছো ঠাকুরজি? তুমি যে এই মাত্র বলে আমি নাকি টিয়া পাখিটার ঘর মোটকে নাকি মেরে দিয়েছি। আচ্ছা তোমরা কি মাথা আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বলো তো বৌদি? ফালতু কথা ওইসব ফালতু কথা আমি আমার তোমাকে কখন বলতে গেছি? ঠাকুরজি তুমি একদম মিথ্যে কথা বলবি না আমার নামে। দেখ ছোট্টা দেখ, তোর বউ শুধু আমাকে তোর বউ শুধু আমাকে মিথ্যাবাদী সাজাচ্ছে না, দাদা সোনাকেও মিথ্যাবাদী করছে। দাদা সোনা নামে মিথ্যে অপবাদ দিচ্ছে। সেটা বুঝে তো সেটা একটা পাগলি ওরে একটা পাগলি মেয়ের কথা শুনে যেন নিজেকে এখন পাগলি মেয়ে? না হলে পাগলি না হলে কেউ কি আমার আবল তাবল কথা বলে? কেউ কেমন আবল তাবল কথা বলে। আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি দায়িত্ব নিয়ে বলছি। বৌমা একটা বদ্ধ পাবো। বৌমা একটা বদ্ধ পাগল। খবরদার, এই নামে আর এক- আমার স্ত্রীর নামে আর একটা বাঁচে কথা বলবে না। আমি বলছি পাগল। আমি বলছি ও পাগল নয়। তোর বউ পাগল নয় তো তোর বউ যদি পাগল নয় তাহলে দাদা সোনাকে প্রণাম করতে গিয়ে সেই দিনে অজ্ঞান হয়ে গিয়েছিল কেন? সেটা এটা আর বৌমার অতীতের কথা কোনো ধর না। আরে বৌমার অতীতের কথাগুলি ধর না। একবার বললো শরৎ খান্নার নাকি ও একবার বললো সরব সানার নাকি তার রেপ করেছে। আবার কিছুদিন পরে আবার কিছুদিন পরে বলছে শরৎ খান্নার নয়, স্বরূপ সান্যাল নয়, অন্য কেউ রেপ করেছে। তাই ওকে যে কে যে রেপ করেছে সে কথাটাই তাই নিজে বলতে পারছে না। না, সেই কেউটাকে আমি ধরতে চাই। সেই কেউটাকেই তো আমি ধরতে চাই। আজ তোমরা বলতেই আজ তোমাকে বলতেই হবে স্বর্ণালী, এদিকে তোমার সেদিনে কে তোমার শিলধারী করেছিল? তোমার ওই গুণধর দাদা। আমার বললে তুমি আমার দাদা আমার ওই দাদা? ছোট্টা বল না, বল এবার কি করবি? সেটা সেটা আর দাদা শোনা দেখ তো বল, পৃথিবীটা সুন্দর ওই পৃথিবীটা থরথর করে কেঁপে ওঠেনি তো? বাতাস বন্ধ হয়ে যায়নি তো? বাতাসটা বন্ধ হয়ে যায়নি তো? সূর্যটা মাঝ আকাশের মুখ লুকায়নি তো? দাদা শোনা কেউ না জানে। কেউ না জানলেও তোরা তো জানিস তোরা তো জানিস যে আমি আমি যোগী মানুষ, আজীবন ব্রহ্মচর্য পালন করি। তাই তো নারীদেরকে আমি মা বোনের চোখে দেখি, আর সেই কিনা আমাকেই কিনা অপবাদ। না দাদা, তোমাকে কিছুই করতে হবে না। যা করা আমিই করছি। তাহলে কি করবি রে ছোট্টা? ওকে আমি পাগলা আদালতে রেখে আসবো। সেটা তুই ওর জামাটা কাপড়গুলো গুছিয়ে রাখ, আমি গাড়ি রাখতে চললাম। কেমন? ওগো না, ওদের কথায় বিশ্বাস করে তুমি আমায় ভুল বোঝো না। তৈরি হবে। এবার তৈরি হবে, এসো। আমি তোমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেডি করছি। আমি তোমাকে নিজের হাতে ওই পাতলা গারদে যাওয়ার জন্য সাজিয়ে দেবো। কেমন? না, আমি যাবো না, আমি পাতলা গারদে যাবো না। আমি আমার দাদার কাছে যাবো, দাদার কাছে যাবো।
সেই ঘটনা ব্যাপারে সেদিনের সেই ঘটনাটা তোমাকে আমি মুখ খুলতে মানা করেছিলাম। তুমি আমার উত্তর শুনোনি, তুমি কিন্তু আমার কথা শোনোনি। আমিও আজ তোমার দ্বারাকে গুলি করে আজ আমি তোমার দ্বারাকে গুলি করে আমি হাতজোড় করছি, আমি আপনার পায়ে পড়ছি, দোহাই আপনার। আমার দাদার কোনো ক্ষতি তোমাকে করবেন আমি না। বুকে করে রাখবো। না, না, চমৎকার চমৎকার দাদা। স্বরূপটাকে নিজের নোংরা নিজের নোংরা স্বরূপটাকে চাপা দিতে দিনকে রাত দিনকে রাত করা আপনাদেরই শোভা পায়। রিপোর্টার দাদা, দাদা বিশ্বাস করো দাদা, সেদিন এই জানোয়ারটা আমার সর্বনাশ করেছিল, আর তোমাকে খুন করার ভয় দেখিয়ে মিথ্যে অভিযোগ চাপাতে বাধ্য করেছিল স্বরূপের উপর। বিশ্বাস করো দাদা। সেভাবে আগে বলছি এ কথা তুই আগে কেন বলিসনি রে হতভাগী? তাহলে এই নর পশুটা সেদিনকে সেই সমস্ত কাজগুলো করতে পারতো না। দাদা, আমি ওর শাস্তি চাই, ওর শাস্তি, ওর শাস্তি চাই। শুধু তুই নয় রে শুধু তুই নয়, সমাজের প্রত্যেকটি মানুষ এই সভ্য সমাজের প্রত্যেকটি মানুষ আজ এই ভণ্ডটার মুখোশ পরা এই অভদ্র মানুষটাকে শাস্তি দিতে, ওকে ওকে সেই শাস্তি দিতে চল আজ আমরা যাই। তুমি আমার পরম আত্মীয়, প্রথম আমার বাড়ি এনেছো, তাই তুমি আমার প্রথম আমার বাড়িতে এসেছো, আপনার সুযোগটুকু তো তোমায় আমায় দাও। তাই আপ্যায়ন করার সুযোগটুকু তো আমায় দাও। হুকুম করে নারে, হুকুম করে নারে। রিপোর্টার বিক্রম, এই রিপোর্টার বিক্রম মুখার্জি এখন রিপোর্টারকে বন্ধ করে এখন রিপোর্ট লেখা বন্ধ করে মুখটা বন্ধ করে তাই ওর মুখটা বন্ধ করতে জিভটাকে কেটে নে। রহমান! রহমান! দাদা, না, না, রহমান, না। এগিয়ে আসবি নি। যে হাতে তুই ছুরিটা নিয়ে আসছিস, সেই হাতটা তোর বন্ধ হয়ে যাবে। যে মুখে তুই হাসছিস, সেই মুখটা তোর বোমা হয়ে যাবে। তোমার সাথে আমার মুখ খুলতে চেয়েছিল, এই জন্য তোমার স্বামীর মুখটাকে আমি বন্ধ করে দিল। এইভাবে কথা তুমি বন্ধ করবে শয়তান। আমরা আদালতে গিয়ে সাক্ষী দিয়ে তোমার বিরুদ্ধে চাইব তোমার বর্বরতার বিচার। মনে রেখো, মনের মনে এখনো আমার আশ্রয়। আমার বিরুদ্ধে মুখ খুললে এই কোনটাকে আমি চেন তোমাদের এই ফোনটাকে আমি জ্যান্ত জ্বালিয়ে নেব। তাই বলে এত বড় অন্যায় মুখ বুঝে সহ্য করতে হবে? অপরাধ করেও অপরাধী করে সাজা পাবে না? এ কেমন সভ্য এটা সভ্য সমাজ নয়, এটা সভ্য সমাজ নয়, এটা একটা অসভ্য সমাজ। এখানে সব কসাইরা বাস করে, আর সেই কসাইদের কাছ থেকে মানুষ আর সুখ শান্তি কিছু পায় না। মন খারাপ করে না, এসো, আমি তোমার মন খারাপের ট্রিটমেন্ট করে দিয়ে ছেড়ে দিন আপনি আমাকে। চমৎকার দাদা, শোনা চমৎকার। এই তোমার আসল চরিত্র, তাই না ঠাকুরজি?
বলছি সেলিম, শক্তিমান আমাকে আপনার ভাই মনে করে? হ্যাঁ সেলিম ভাই, সেই জন্য তো নিজে দাঁড়িয়ে তোমাদের বিয়ে দেবে বলেছে। সেই বিয়েতে বস্তির সবাইকে পেট ভরে খাওয়াবে বলেছে। আর তোমাদের বিয়েতে আমি পেট ভরে মাল খাবো। স্বরূপদা, এখন তুমি মদ খাচ্ছ, এখনো তুমি মদ খাচ্ছ। মদ না খেলে আমাদের চলবে কি করে? আমার চলবে কি করে? আপনি আপনাকে হাত জোর করে মিনতি করছে সৌরভ বাবু, আপনি দারু পিয়া বাদ করে আপনি কি আপনার পিছনে জিন্দগিতে ওয়াপস দিতে পারেন না সৌরভ বাবু? কেমন করে পারবো ব্রাদার? পিছনে ফেরার পথ চাইছে আজ আমার। তাছাড়া তুমি যে একটা তাছাড়া তুমি যে একটা পরশ পাথর খুঁজে পেয়েছো, যে পরশ পাথরের ছোঁয়ায় তোমার মতো লোভাজ সোনায় পরিণত হয়। স্বরূপদা, তাই তো আমি তো একটা পাথর বন্ধু, একটা নিষ্পাপ জড় বস্তু। পাথরের মুখ থেকে জীবনের ঝর্ণা ধারা জেনে আসে। তুমি মদ খাওয়াটা ছেড়ে নাও। কেমন করে আমি মদ খাওয়া ছাড়বো সেলিম? মদ না খেলে আমি যে আমার অতীতটাকে কিছুতেই ভুলতে পারবো না। স্বরূপদা, হ্যাঁ, আমি তো মদের নেশায় ভূত হয়ে না থাকলে আমায় যে হাত ছাড়িয়ে দিয়ে বলবে ফিরে আয়, ফিরে আয় স্বরূপ, তুই ফিরে আয়। দরবারে তার ছিল সোনার সিংহাসন, আমি হাতের হাতে পেলাম না তো না মখমলের ওই পর্দা উড়াই শুধু শির ধুলো বাদানে বাতাসে আমরে ভরে। স্বরূপদা, সৌরভ বাবু, प्यार मोहब्बत का तकदीर देख, যে प्यार আমাকে ভিখারি সে বাদশা বানালো, ওই प्यार স্বরূপ বাবুকে ভিখারি বানালো। আমি চিন্তা করবে না, जो हाथ से बाल पुछ करके बड़ा वे हाथे तुझे हम ही खत्म करिए दे जाए। जिंदगी में पहले बार तेरा मान प्राप्त लक्ष्य भ्रष्ट हो गया, बहुत बड़ा भूल हो गया, बहुत बड़ा भूल। हम शेष रक्षा করে যেতে পারলাম না। क्या हुआ? রক্ষা করে যেতে পারলাম না। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কথা দাও সেলিম ভাই, তুমি বদলা নেবে। বদলা নেবে, জরুর বদলা নেবে।
তবে তুই কি সেলিম সেলিম তুই শ্বাস বন্ধ হয়ে গেল কেন? আমাকে তোমার কখনো আপন করে মনে হয়? কে তুমি? তোমারই বড় কথা বাবা। আমি তোমারই বড় কথা বাবা। তোকে একটু ভালো করে দে। 22 বছর আগে আমি হোস্টেলে বসেই আমি সেই কথা শুনেছিলাম। তাই তো
প্রতিশোধের পথ খুঁজতে আমি হোস্টেল থেকে পালিয়ে এসেছিলাম। তারপর অনেক পথ পেরিয়ে শত্রুর মোকাবিলার শক্তি সঞ্চয় করে এই শক্তিমান হয়ে সেদিনে সেই প্রতিশোধের পথ আমি খুঁজছি। আমার বুকে ভাই বাবা একবার কি তোকে ভালো করে দেখি বাবা। ভাই বাবা তুমি আমার বড় ভাই আছে। আমি তো আপন দাদা। আমি তোমার আপন দাদা। আমি তোর আপন দাদা। আজ আমি ভীষণ সুখী। দেরিতে হলেও আমি আমার দুটো খোকাকে ঘুরে পেয়েছি। তোরা আমার মুখে শক্তিমান সর্বনাশ হয়ে গেছে। শক্তিমান কি হয়েছে? ওই ভুজঙ্গনা গুন্ডা দিয়ে ঝিমলিকে তুলে নিয়ে গেছে। আমাদের মাকে খুন করেছে। ওই শয়তানটা আমাদের মাকে খুন করেছে। ওই শয়তানটার জন্যই আমার জীবনের 22টা বছর বরবাদ হয়ে গেছে। শয়তানটার জন্যই ওই শয়তানটার জন্যই পথের ভিখারি। আজ আমি পথের ভিখারি। খুন করবো। ওই শয়তানটাকে তাই আমরা না না না, আইন তোরা নিজের হাতে তুলে নিস না। ওকে তোরা আইনের হাতে তুলে দে। এদেশের আইন তো বড় লোকের টাকার গোড়ায় টাকার চোরে আইনের ফাঁক করে শয়তানটা কিন্তু না, আর আমি ওকে বাঁচিয়ে রাখবো না। শয়তান ভুজঙ্গ না, তোমার মহাকাল হয়ে আমরা কথা একটা গাছ খুঁজছে ওদের পাবে না আমার এই তবে আমি গোপ্রকে উঠের মতো ছোবল মারি না। আমি একেবারে অজগরের মতো আজ আমি তোকেও ফিরে খাবো। আপাতত তুই এখানে বন্দী হয়ে থাক। আমি তোকে নাচাবার জন্য ভালোভাবে তৈরি হয়ে আসছি। কেউ কি নেই? আমাকে এখান থেকে উদ্ধার করার মতন কেউ কি নেই? আমি আছি। কে তুমি? আমি ওই ভুজঙ্গ নাগে সৎ বোন। হ্যাঁ, আমি ওই শয়তানটার কাছে থেকে অনেক পাপ কাজ করেছি, তাই তো আমি তার পাপের প্রায়শ্চিত্ত করতে এখানে ছুটে এসেছি। পাপের প্রায়শ্চিত্ত? হ্যাঁ, যা তুমি এখান থেকে এই কালো কাপড়টা ঢেকে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু আমি চলে গেলে যে ওই শয়তানটা তোমার ক্ষতি করে দেবে। কি আর করবে? বজ্রজোর আমাকে মেরে ফেলবে, আর তো কিছু করতে পারবে না। বোন, হ্যাঁ, আমার যার চেয়ে তোমার বেঁচে থাকার বেশি প্রয়োজন, তাই বলছি আর 1 মিনিট দেরি না করে তুমি এখান থেকে চলে যাও। আমি চলেই যাচ্ছি বলে আমি চলেই যাচ্ছি। আমি যাওয়ার সময় আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাচ্ছি যেন সে তোমাকে ভালো রাখে। বিদায়, বিদায় বোন, বিদায়। যাও 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 তুমি যাও, তুমি এখান থেকে চলে যাও। তোমার যে বেঁচে থাকা আজ বড় প্রয়োজন, কারণ শক্তিমান যে তোমার পথ চেয়ে বসে আছে। আর আমি এই পৃথিবীতে শুধু একা একা একা। আমি আছি, আজ আমি সারা রাত তোমার সাথে থাকবো। কি হলো ডালি? এমন কলা বংশে দাঁড়িয়ে আছো কেন? লজ্জা পাচ্ছে? এসো, আমি আমার পুজো দিয়ে তোমার সমস্ত লজ্জা নেমে গেল। আমার সাথে পাঙ্গা নিতে এইছি, তবে চালাটা
তোমাকে দাদা বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। আইনের এই উক্তিটা যদি আমার গায়ে না থাকতো আমি তোমাকে গুলি করে মারতাম। You are under arrest. Hey, Roman, Kalu, কোথায় গেছিস? আমি তো দাদা নই, আমি ভুজঙ্গ। অনেক তবে আমি গোপ্তের মতো সবল অজগরের মতো আস্ত গিলে খাই না। আমি তোমাকে তিল তিল করে মারতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেই মৃত্যুকে নিজেই কাছে ডেকে নিলে। আমি ভাবতে পারিনি আইন নিজের হাতে তুলে নিও না শক্তিমান। আইন নিজের হাতে তুলে নিও না শক্তিমান। ওকে ওকে আইনের হাতে তুলে দাও। কিসের আইন কাঞ্চন? যে আইন একজন পবিত্র যে আইন একজন পবিত্রতা স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না। সেই আইনের সম্মান রাখতে গিয়ে, যে আইনের সম্মান রক্ষা করতে গিয়ে আদর্শ ভালো পুলিশ অফিসার সত্যবান রায়কে পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। এই আইনের উপর কোনো যদি থাকতো অনেক আগে তাহলে অনেক আগে এই শয়তানটার কোমরে দড়ি পরিয়ে ওকে টানতে টানতে আমি হাজতে করে নিতাম। দোকানে ভরে দিতে রক্ষাতে করে দিতে? কে তুমি? কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? কে? দেখবে দেখবে আমি কে? এই দেখো, এই দেখো দেখি দেখি সারা ভক্তিমানের আড়ালে বিবেক রায়। আমি ইন্সপেক্টর বিবেক রায়, শক্তিমানের বড় ছেলে। এতদিন এতদিন হিজড়ে অফিসার সেজে তোমার সাথে মিশে আমি তোমার সঙ্গে মিশে তোমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম গুলোকে জেনে নিতাম। তারপর শক্তিমান হয়ে তোমার উপর আমি আঘাত, আমি তোমার উপর আর আজ আমি তোমার উপর শেষ আঘাত। আমি এই পথে পালাবো, আমি এই পদে বলবো, এই পদে তোমার এই পথটাও আমি বন্ধ করে দিলাম। ভূষঙ্গ না রামের কথা বলবো, এই পদে আইনের হাতে তুলে দিচ্ছে। আইন যখন এদেশের আইন এখনো বড় লোকদের শাস্তি দেওয়ার জন্য তৈরি হয়নি। আর ওই আইনের আর ওকে ওকে আইনের হাতে তুলে দিলে আইনের ফাঁক করে দিই, ও আইনের ফাঁক করে বেরিয়ে যাবে। আমার মায়ের খুনি তাই আমার মায়ের খুনি এই সভ্য সমাজের সবচেয়ে বড় দুশ্মন এই শয়তানকে আমি নিজের হাতেই এবার তুমি আমাকে আমি যে আইন নিজের হাতে তুলে দিয়েছি, আইনের সরে আমি যাচ্ছি। তাহলে আমার কি হবে শক্তিমান? আমি যে তোমার জন্য প্রহর করেছি, তাহলে কি আমার সেই সারা জীবনের প্রহর সে গুনে যেতেই হবে শক্তিমান? জানি না আমি ছিল, আমি যদি আইনের কারাগারে কয়েক মাসের সাজা পাই তাহলে ফিরে এসে তোমার সঙ্গে আবার আর যদি আমার ফাঁসির সাজা হয় তাহলে মৃত্যুর উপরে আমি তোমার জন্য অপেক্ষা না দানবদের শাস্তি দিয়ে কেন দেবতার সাজা পাবে? কেমন তোমাদের বিচার? ওই পাপীদের বিনাশকারীকে শাস্তি পেতে হবে। তার উত্তর দিন, এই কেমন সভ্য সমাজ?
বিনাশে